বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন এই করোনাকালীন সময়ে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক ফেসবুক অনলাইন ক্লাস চলেছে। আমরা তোমাদের শিক্ষকগণ ক্লাস নিয়েছি। তো আমাদের এই 2020 শিক্ষাবর্ষের প্রায় শেষ ক্লাস বা শেষের দিকে অনেক ক্লাস ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো তার ধারাবাহিকতায় আমার এই নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যে অধ্যায়ভিত্তিক সিলেবাস ভিত্তিক আলোচনা ছিল, তাও প্রায় শেষের দিকে। আজকে অধ্যায়ের আলোচনা শেষ। আগামী ক্লাসে আমার যে অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ অ্যাসাইনমেন্টটি, সেটি তোমরা যখন হাতে পাবে, অর্থাৎ সোমবারে পরের ক্লাসটি মাধ্যমে আমারও ক্লাস শেষ হবে। তাহলে আজকের যে ক্লাসের মূল আলোচনা, আমাদের গত সপ্তম অধ্যায়ের আলোচনা চলছিল এবং সেই অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের অংশগ্রহণটা দেখে নেই। তোমাদের কারা কারা অংশগ্রহণ করেছো এবং সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা একটু দেখে নেই। ইতিমধ্যে তোমরা জয়েন করেছো, আলহামদুলিল্লাহ। যারা ইতিমধ্যে জয়েন করেছো সবাইকে জানাই মোবারকবাদ। তোমাদের ক্লিয়ারেন্স অর্থাৎ সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানালে আমি আমার মূল ক্লাসে ফিরে যেতে পারি। যাই হোক, আমরা যে অনলাইন ক্লাস নিয়ে থাকি, তোমরা অবশ্যই এগুলো লাইভেও দেখো এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখো, সেজন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের ভালো অর্থাৎ তোমাদের যেন উপকারে আসে, মূল উদ্দেশ্য কিন্তু এটি, যার উদ্দেশ্যে আমাদের এই লাইভ ক্লাস। যা হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল আল নাফি, জি স্যার ক্লিয়ার আছে, ধন্যবাদ। এছাড়াও নিয়াজ খান, রাজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সুফিয়ান, রোল 211, সেকশন বি, মর্নিং। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভ ক্লাস দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর কথা নয়, বরাবরের ন্যায় আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সপ্তম অধ্যায়ের বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসনিক ব্যবস্থার যে অধ্যায়ের যে অংশ আলোচনা চলছিল, আজকে আমি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো তোমাদের বোর্ডে লিখে দিব। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো লিখে নিবে এবং সেই অনুযায়ী তোমরা চর্চা করবে, প্র্যাকটিস করবে, পড়বে। এবং তোমাদের এই অধ্যায়ের জাস্ট আজকে শেষ ফিনিশিং, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার যে স্থানীয় সরকার কাঠামো, সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর তোমাদের যেহেতু আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট হাতে তোমরা পেলেই, আমি এই অ্যাসাইনমেন্টের উপরে দিয়ে সমাপনী ক্লাস হবে। সেই পর্যন্ত আল্লাহ যেন সুস্থ থাকে। যাই হোক, আমরা আমাদের ক্লাসের মূল ক্লাসে ফিরে যাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তোমরা দ্রুত লিখে নেবে। 1, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ কি বা বলতে কি বোঝো বা কাকে বলে? শাসন বিভাগের শ্রেণী বিভাগ অথবা শাসন বিভাগের কার্যাবলী
কার্যাবলী বর্ণনা করো। তোমরা একটা জাস্ট ইম্পর্টেন্ট ফরম্যাট দাঁড় করে দিব ইনশাল্লাহ। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী বর্ণনা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। 4 আইন সভা বা আইন বিভাগ, দুইটাই লিখে দিলাম। আইন বিভাগ কি বা বলতে কি বোঝো বা কাকে বলে? আইন বিভাগের গঠন, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। 5 বিচার বিভাগ কি? এর লিখলাম গঠন বা কিভাবে বিচার বিভাগের গঠনও আছে এবং বিচার বিভাগের বিচারকরা কিভাবে তোমার নিয়োগপ্রাপ্ত হয়, এখানে অনেক কথা রয়েছে, আমি আলোচনা করেছি। গঠন, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাবলিক পরীক্ষায় যে প্রশ্নগুলো মানে এসে থাকে সাধারণত, তার ধারাবাহিকতায় এবং অনুধাবনমূলক প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর সমন্বয় রয়েছে। এরপরে আমাদের স্থানীয় প্রশাসন কি, এগুলোর শ্রেণীবিভাগ রয়েছে। তার আগে কেন্দ্রীয় প্রশাসন বলতে কি বোঝো বা কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে সচিবালয়ের কথাটা রয়েছে, এবার দ্রুত লিখে নিতে হবে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের বাস্তবেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই জ্ঞানের প্রয়োজন রয়েছে, ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে দেশের। যা হোক, 8 নম্বর সচিবালয় কি? প্রশাসনিক কর্মকর্তাদের পদসোপান সহ আমলাতান্ত্রিক সরকার ব্যবস্থার বর্ণনা দাও বা বলতে কি বোঝো? বিভিন্নভাবে আসে। আমলাই কি তোমাদের আলোচনা করেছিলাম। এরপরে আমরা আসি স্থানীয় স্বায়ত্ত শাসন কি? স্থানীয় সরকার কাঠামোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এরপরে 10 জেলা
পরিষদে অনেক প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ যেটা জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। দ্রুত লিখতে হবে। 11 জেলা প্রশাসনও আছে। জেলা প্রশাসনের কার্যাবলী বর্ণনা করো। এছাড়াও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায়, পাবলিক বা তোমাদের বিদ্যালয়ের পরীক্ষায় এসে থাকে, সেইটি হলো ইউপি অর্থাৎ ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কাজ। কার্যাবলী লিখতে পারি আমরা। কার্যাবলীর সংক্ষেপে লিখলাম বর্ণনা দাও বা করো। তোমাদের তো সৃজনশীল আকারে আসে অনুধাবন সাথে মিলানোর জন্য। এছাড়াও উপজেলা, এগুলো একটু শর্টে দিলাম। উপজেলা, পৌরসভা, সবার গঠন, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। শেষে একটি প্রশ্ন হচ্ছে তোমাদের একটি প্রশ্ন, সেটি হলো স্থানীয় প্রশাসন ব্যবস্থার মধ্যে তোমাদের স্বায়ত্তশাসনের স্থানীয় প্রশাসনের যে পার্থক্য, এটি একটি গুরুত্বপূর্ণ। আর স্থানীয় প্রশাসনের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দিয়েছি। তোমাদের অংশগ্রহণ আবার একটু ভেরিফাই করে নিই, তোমরা তুলতে থাকো। তোমরা লিখে নাও, ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে দিবে, আমি উত্তর করে দেব ইনশাল্লাহ। আমাদের পার্টিসিপেন্ট খুবই কম, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার উপর শিক্ষার্থীরা তোমরা নিতে চাও। আসলে এটা তো সীমিত সময়ের জন্য সরকারে দেওয়া, কিন্তু বইটা তো তোমরা ক্লাস 10-এ উঠে গেছো। ধরো আগামী সেশন তোমাদের ক্লাস 10, তোমাদের পুরো বইটাই পড়তে হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রতিটা অধ্যায়ের সবগুলোই তোমার অনুধাবন জ্ঞান বা বহু নির্বাচনের জন্য প্রয়োজন। সো তোমরা এই ক্লাসকে অর্থাৎ তোমাদের এই পাঠ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। ভালো ফলাফলের জন্য অবশ্যই তোমাদের পাঠে মনোযোগী হতে হবে এবং আরও বেশি পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে হয়তো তোমরা পরে দেখে নিতে পারো, কিন্তু অবহেলা করার কোনোই করা যাবে না। তো যাই হোক, আমরা যে প্রশ্নগুলো লিখে দিয়েছি, এই প্রশ্নগুলো থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা হাইলাইটভাবে ব্যাখ্যা দিব বা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল কথা হলো, আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এই 12 নং প্রশ্ন। তার আগে আমাদের একটি ডায়াগ্রাম তোমাদের দিয়ে পড়াটা শুরু করতে চাচ্ছি, যে আজকে স্থানীয় সরকার কাঠামো। আমরা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসনের গত ক্লাসের যে ব্যাখ্যা, সেটা থেকে আমরা আসি। স্থানীয় প্রশাসন ও বিষয়টি খুবই সেন্সিটিভ, তোমাদের ভুল হয়ে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি কিন্তু ভিন্ন, কিন্তু চলে একসাথেই। হ্যাঁ, এটা স্থানীয় সরকার কাঠামো। এটা আমার ব্যক্তিগতভাবে তোমাদের স্থানীয় সরকার কাঠামো একভাবে তোমরা বুঝলেও, এটার মূল বিষয় হলো
যে স্থানীয় সরকার ব্যবস্থায় অর্থাৎ স্থানীয় সরকার কাঠামো ব্যবস্থায় আমরা মূলত দুইটি পার্ট পাই, কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসনের যে বিষয়টা সেটা হলো জনগণ সম্পৃক্ত, জনগণের প্রতিনিধি কর্তৃক, আমরা এইভাবে সুন্দর কথা লিখতে পারি, প্রতিনিধি কর্তৃক নির্বাচিত, সেটা পরোক্ষ হোক নির্বাচিত। আর এটি হচ্ছে সরকারের কি বলা যায়, সরকারের লোক আমরা বলি এভাবে সুন্দর কথা হচ্ছে আমলা অর্থাৎ স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা হচ্ছে আমলাতান্ত্রিক। তবে দুইটির সমন্বয়ে কিন্তু দেশের সকল কার্যক্রম পরিচালিত হয়। আমরা কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে দেখিয়েছিলাম যে মন্ত্রী পরিষদে যেমন কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়ের মন্ত্রী, তারপরে হচ্ছে সচিবালয়ের কাঠামোগুলো অর্থাৎ পদসোপানগুলো, তেমনিভাবে প্রত্যেকটা জায়গায় আমরা যদি বিভাগের কথা বলি দেখবা বিভাগীয় কমিশনার তো আছেই, কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনের যে সেটি হচ্ছে সিটি কর্পোরেশন, সেটি নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমাদের মূল হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর মধ্যে যে শ্রেণী বিভাগ রয়েছে সেটি নিয়ে। যাই হোক, এবার আসি আমরা স্থানীয় সরকার কাঠামো। আরেকটু ব্যাখ্যা দিই তোমাদের। দেখো, স্থানীয় সরকার কাঠামো মূলত দুই ভাগে বিভক্ত। একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ পড়ে আসছো, সেটি তোমাদের হাইলাইট করছি। একটা হচ্ছে গ্রাম অঞ্চলের শাসন, গ্রাম অঞ্চলে, একটা শহর অঞ্চলে। তাহলে শহর অঞ্চলে আর গ্রাম অঞ্চলের মধ্যে আমরা বেশ কয়েকটি শহরের দুইটা স্টেপ পাই। একটা হচ্ছে সিটি কর্পোরেশন, আরেকটি হচ্ছে পৌরসভা। তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝাবো, অসুবিধা নেই। বড় হচ্ছে জেলা পরিষদ, আরেকটি হচ্ছে জেলা পরিষদের পরে উপজেলা পরিষদ। এই অধ্যায়ে অনেক বড় একটা অধ্যায়, এই অধ্যায়ের অনেক আলোচনা থাকে। তারপর ইউনিয়ন পরিষদ। তোমরা শখটা নিশ্চয়ই পরিচিত মনে হচ্ছে, কিন্তু তোমাদের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমি লিখে দিলাম, তোমরা লক্ষ্য করো। এই মুহূর্তে অনেকেই দেখছেন, সবাইকে মোবারকবাদ। গোলাম রব্বানী রাজীব স্যার, ধন্যবাদ। যা হোক, তাহলে আমরা এখানে এই সংক্ষিপ্ত বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসে আমাদের বিভিন্ন পরীক্ষায়। ইউনিয়ন পরিষদ, সেটি নিয়ে আমি একটু তোমাদের ব্যাখ্যা দিব। আর হলো জেলা পরিষদ, খুব একটা আর না। তাহলে এই সিটি শহর দেখো, এটা হচ্ছে বিভাগীয় শহরে হয়, ব্যতিক্রম যেমন তোমার কুমিল্লা বিভাগ নয়, তারপরে সিটি কর্পোরেশন আছে নতুন হিসেবে। এছাড়াও তোমার ঢাকার মধ্যে আছে উত্তর ও দক্ষিণ দুইটা। এছাড়া হচ্ছে হলো না তোমার কি বলা যায়, গাজীপুর। তো যাই হোক, সাধারণত বিভাগীয় শহরগুলো সিটি কর্পোরেশন হয়ে থাকে। ব্যতিক্রম আমি দুইটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এটা ব্যতিক্রম, বিভাগ নয়। এছাড়া সাধারণত বিভাগীয় হচ্ছে সিটি কর্পোরেশন, এটা কিন্তু জনগণের প্রতিনিধি কর্তৃক নির্বাচিত। আমি আবারও বলছি যে দেখো, এটি হচ্ছে জনগণ সম্পৃক্ত, সবাই জনগণ সম্পৃক্ত। এটা সরকার কাঠামোর যে স্থানীয় পর্যায়ের সবাই, প্রত্যেকেই জনগণ। কিন্তু আরেকটা বলছিলাম যে প্রশাসন মানে সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারি লোক। এখানে দুইটা বিষয়, কিন্তু এই দুইটা বিষয় নিয়ে একটু খেয়াল করো যে এই সমন্বয় করে কিন্তু দেশের জনগণের কল্যাণের কাজে নিয়োজিত থাকা হয়। এত ধাপ, এত কার্যক্রম, এত পদবিন্যাস, এত সমন্বয়, তারপরেও দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। এটি হচ্ছে সমন্বয়ের অভাব, নীতিনৈতিকতার অভাব। সেটি হচ্ছে তোমার কি বলা যায়, তোমার যে স্বায়ত্তশাসনের মধ্যে যে গুরুত্ব রয়েছে, যদি উভয়ের মধ্যে সমন্বয় থাকে অর্থাৎ, তাহলেই সম্ভব এটা। যাই হোক, এখন আমাদের ইউনিয়ন পরিষদ নিয়ে আগে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটি নিয়ে কথা বলবো। ইউনিয়ন পরিষদ,
যে কোনো বিষয়েই দেখো, যদি আইনের অনুশাসন, সরকার ব্যবস্থা বা আইনের সঠিক প্রয়োগ না থাকে, কখনোই কিন্তু উন্নয়ন করা সম্ভব না। একটি পরিবারে যদি সমন্বয় না থাকে, একে অপরের সাথে সম্পৃক্ত ভালো না থাকে, গুডউইল না থাকে, গণতান্ত্রিক চিন্তা চেতনা না থাকে, কখনোই কিন্তু সেই পরিবারের উন্নয়ন করা সম্ভব নয়। তেমনিভাবেই সরকারের একার পক্ষে বা তার মন্ত্রিসভার পক্ষে এই দেশের উন্নয়ন করা সম্ভব নয় যদি সর্বোচ্চ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে সর্বক্ষেত্রে যদি সমন্বয় থাকে এবং আইনের অনুশাসন থাকে, তাহলেই উন্নয়ন করা সম্ভব বলে আমরা মনে করি। তো যা হোক, এবার আমরা ইউনিয়ন পরিষদ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিয়ন পরিষদ এটি নিয়ে অনেক আলোচনা রয়েছে। প্রথমে আমরা ইউনিয়ন পরিষদের ইতিহাসটা যদি আমরা আমাদের পাঠ্য বই বা আমাদের যেটা ইতিহাস রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, মানে ব্রিটিশ শাসনের পূর্বে 1870 সালে গ্রাম পঞ্চায়েতের নামে, আমি লিখলাম না, মুখে বলছি, তোমাদের বই আছে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই গ্রামের মানে কার্যক্রম পরিচালিত হতো, 5 সদস্য বিশিষ্ট। এরপরে 1885 সালে একটি সংস্করণ হয়ে আসে, তোমার হচ্ছে ইউনিয়ন কমিটি নামে। ইউনিয়ন কমিটির পরে আসে হচ্ছে তোমার 1919 সালে এটি আরেকটি ইউনিয়ন বোর্ড পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে, এরপরে 1976 অর্থাৎ স্বাধীনতা লাভের পর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটি 3টি স্তর হয়, সেটি আর কি, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ। এরপরে 1997 সালে এটি সংস্করণ করে 10 থেকে 15টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে প্রাথমিক ইউনিয়ন পরিষদ যে নামকরণটা আসলে সেই 1870 সাল থেকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের নিয়মকানুন অর্থাৎ শৃঙ্খলা রক্ষার্থে বিচারশালীর বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এটি পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের অবস্থান নিয়ে নেয়। তো যা হোক, হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখন প্রশ্ন হলো, বর্তমান আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে আরেকটু ব্যাখ্যা দিতে চাই। সেটি হলো ইউনিয়ন পরিষদের গঠন। তোমরা জানো, সর্বশেষ নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা হলো 13 জন, অর্থাৎ একজন ইউপি চেয়ারম্যান, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সবাই জানো ইনশাল্লাহ। তারপরে একজন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, তারপর হচ্ছে তোমার 9 জন সাধারণ সদস্য, এটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, আর 3 জন শুধুমাত্র মহিলা হবে, সংরক্ষিত বলে যেটাকে, সংরক্ষিত মহিলা আসন। এই তাহলে আমরা 9 3 12 13 জন হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের বডি। এই বডি অর্থাৎ এরা সকলেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাহলে 13 জন সদস্য নিয়ে, আর এদের মেয়াদ হচ্ছে 5 বছর। তোমরা নিশ্চয়ই জানো ইউনিয়ন পরিষদের মেয়াদ হচ্ছে 5 বছর। জনগণের প্রত্যক্ষ ভোটে স্থানীয় পর্যায়ের সর্বশেষ সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা আসব তোমার ইউনিয়ন পরিষদের গঠনের পরেই এর কাজ নিয়ে কথা বলবো। তোমাদের পাঠ্য বই ইউনিয়ন পরিষদের সংখ্যা দেওয়া আছে 4554টি, কিন্তু এটি এখন 71টিতে উন্নীত হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো যা হোক, তো আমাদের পাঠ্য বইয়ের যে সেশন অর্থাৎ শিক্ষাবর্ষের যে বইয়ের সংখ্যা, অর্থাৎ সেই সংখ্যাটা আমাদের পরীক্ষা দিতে হয়, নোটভিত্তিকে বা যেটাই হোক জ্ঞানমূলকে। এটা হচ্ছে আপডেট বই, আমরা আপডেট জানতে পারি, কিন্তু বই অনুযায়ী আমরা তথ্য দিব, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিয়ন পরিষদের গঠনটা বুঝলাম। এবার আমরা কাজ, ইউনিয়ন পরিষদের কাজ এখানে দুইভাবে উল্লেখ করা রয়েছে। প্রধান কাজ অর্থাৎ এটা আমরা গুরুত্বপূর্ণ কাজ বা তোমার হলো মুখ্য কাজ এরকম বলতে পারি, প্রায় কাছাকাছি। তারপর তোমাদের পাঠ্য বইয়ে 9ম শ্রেণীতে একটু আলাদা করে দেওয়া হয়েছে। প্রধান কাজ বা গুরুত্বপূর্ণ কাজ
মৌলিক কাজ, ম্যান্ডেটরি কাজ ইত্যাদি যেটাই বলো। তো 1 নম্বর আমরা এখানে দিতে পারি জনকল্যাণমূলক কাজ। অনেক প্রশ্নের ইউনিয়ন পরিষদ অবশ্যই শৃঙ্খলামূলক কাজ করে থাকবে, কারণ হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউপি বা ইউনিয়ন পরিষদ ব্যবস্থা। এখানে জনগণের সাথে সম্পৃক্ত প্রত্যক্ষভাবে এবং গ্রামের মানুষের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষায়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কাজ ইউনিয়ন পরিষদে করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও আমরা তোমার বলতে পারি শাসন সংক্রান্ত প্রশাসনিক কাজ, প্রশাসনিক সংক্রান্ত অর্থাৎ ইউনিয়ন পরিষদ সরকার কর্তৃক প্রণীত নির্দেশিত যে মাধ্যমে, অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে নির্ধারিত হয়ে আসে যে কাজগুলো, সেই কাজগুলো যেমন ট্যাক্স আদায় করা এবং এভাবে সরকার নির্দেশিত সকল কার্যক্রমগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম অর্থাৎ সরকার প্রদত্ত এবং অফিসিয়াল যে কাজগুলো সেগুলো তোমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়েছে প্রশাসনিক কাজ। এছাড়াও রয়েছে তোমার জনকল্যাণমূলক কাজের পরে আসি আমরা স্থানীয় পর্যায়ের উন্নয়নের সমন্বয় সাধন। ধরো একটি স্থানীয় পর্যায়ে যত রকম উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন করা বা সাধন করা হচ্ছে তোমার এই ইউনিয়ন পরিষদের কাজ। এছাড়াও আমরা শৃঙ্খলামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদ করে থাকে। শৃঙ্খলামূলক কাজ আমাদের বইয়ে 4টি দেওয়া আছে, এই 4টি আমরা আলোচনা করলাম। সময়ও আমাদের প্রায় শেষের দিকে। এরপরে ঐচ্ছিক কাজগুলো রয়েছে, এগুলো আমরা নিজেরাই বুঝবো, মৌলিক বিষয়। এছাড়া ঐচ্ছিক কাজগুলোর মধ্যে দেখো আমরা মুখে এগুলো নেই যেহেতু সময় কম, 25 পার হয়ে যা হোক। ঐচ্ছিক কাজগুলোর মধ্যে রয়েছে যেমন একটি বিষয় দেখো, একটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ স্থানীয় পর্যায়ে সরকার কাঠামোর মধ্যে ঐচ্ছিক কাজগুলো কি হতে পারে, এইভাবে তোমরা নিতে পারো যে একটি তোমার যেমন তোমার রাস্তাঘাটের উন্নয়ন বা রক্ষণাবেক্ষণ, শিক্ষার তদারকি করা বা শিক্ষার আলো বা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এরপরে পাঠাগার স্থাপন, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার যে সহায়তা ত্রাণ দেন সেগুলো জনগণের মাঝে পৌঁছে দেওয়া, তোমার ইউনিয়ন পরিষদে বা এলাকার দুস্থ অসহায় গরিব বিধবা ভাতা, এই সবগুলো ক্ষেত্রে তার এই ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে। এইভাবে অন্য ইউনিয়ন পরিষদ যে অপশনাল কাজগুলো রয়েছে, ঐচ্ছিক কাজগুলো রয়েছে, সেই কাজগুলো করে থাকে। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে, তোমরা নিজেরাই পড়ে নিবা। আমার হলো এখন কথা যে আমাদের আগামী ক্লাসে যে অ্যাসাইনমেন্ট আমাদের আলোচনা, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট পাওয়ার পর বিষয়টা দেখবে। আমি সমাপনী ক্লাস হবে আগামী ক্লাসে। মৌলিক ক্লাসগুলো আমরা দীর্ঘদিন সেই লাইভ ক্লাসগুলো চলছিল, তোমরা দেখছো করছো, এবং আমাদের সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই, এবং সম্মানিত অভিভাবক যারা তোমাদেরকে ক্লাস করার জন্য সহযোগিতা করে থাকে বা উদ্বুদ্ধ করে থাকে, অবশ্যই তারা সম্মান পাওয়ার যোগ্য, অভিনন্দন পাওয়ার যোগ্য, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন আমরা যে ক্লাস নিয়েছি বা আমি নিয়েছি, তোমরা অবশ্যই সে বিষয়গুলো সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিবে। লাইভ ক্লাস খুবই ডিফিকাল্ট, তারপর আমরা আমাদের সাধ্যমতো টেকনিক্যাল ত্রুটি হয় বিভিন্ন সময়, তো সব ক্ষেত্রেই তোমরা সেই বিষয়টি সুবিবেচনা নিয়েই ক্লাস করেছো আশা করি, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।